লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন এক আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা অনেক কিছুর পাশাপাশি এই দুটি বাক্যের মধ্যে অর্থগত কি পার্থক্য সেটা জেনে নেব। আই উইল ডু দি ওয়ার্ক অ্যান্ড আই অ্যাম টু ডু দি ওয়ার্ক। আমরা ইতিমধ্যে বি ভার্বের পর টু প্লাস ভার্বের কিছু ব্যবহার শিখে নিয়েছি, 6টি ব্যবহার শিখেছি। তার মধ্যে টু প্লাস ভার্বের একটি ব্যবহার শিখেছি এর আগে, আর অন্যান্য ব্যবহার ছিল। আজকে আমরা ওই টু প্লাস ভার্বের বি ভার্বের পর ব্যবহৃত হলে 6 ধরনের মানে সৃষ্টি করতে পারে সে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা আমরা করব। তো এই 6 ধরনের মধ্যে এক ধরনের আলোচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে, সেটা হলো এই যে বসে থাকা নাউনটিকে ঘিরে বা প্রোনাউনটিকে ঘিরে যে কাজটি জড়িয়ে আছে সেই কাজটি বসবে হয় প্রেজেন্ট আইনজি রূপে, নয় টু প্লাস ভার্ব রূপে। আমরা উদাহরণ হিসাবে দেখে নিয়েছিলাম যে তোমার ছেলে খায় আর ঘুমায়, মানে তোমার ছেলের সঙ্গে তোমার ছেলেকে কেন্দ্র করে মাত্র দুটো কাজ দেখতে পাওয়া যায়, দুটো ভার্ব দেখতে পাওয়া যায়, সেটি হলো খাওয়া এবং ঘুমানো। তো বাক্যটা শুরু করেছিলাম কাকে দিয়ে? তোমার ছেলেকে দিয়ে, ওর সানকে দিয়ে। আমরা জানি যাকে দিয়ে বাক্য শুরু হয় তার আগে প্রিপোজিশন বসে না। এই নিয়ম অনুসারে ইওর সানের আগে আমার প্রিপোজিশন বসেনি। ইওর সানের পরে কী দিয়েছিলাম? বি ভার্ব দিয়েছিলাম, ইওর সানে ইজ হয়ে গেছিল। আর যে দুটো কাজ ওকে জড়িয়ে আছে সেই দুটো কাজ টু এর পরে বসিয়েছিলাম, টু ইট অ্যান্ড টু স্লিপ। তো এই সূত্র ধরেই আমরা আর একটা বাক্য নতুন করে শিখতে পারি। আমার লক্ষ্য হলো জীবনে সফল হওয়া। তা আমার লক্ষ্যকে ঘিরে কোনটা কাজ কোন জড়িয়ে আছে? সফল হওয়া। তো সফল হওয়া ইংরেজি সাকসিড, ওটা টু হবে টু সাকসিড। একই রকমভাবে এই টু সাকসিডটাও টু সাকসিডটিও ওই অ্যামিজার অজিওরের পরে বসবে। তো কাকে দিয়ে বাক্য শুরু করবো? আমার লক্ষ্যকে দিয়ে, মাই এইম হয়ে গেল। এবার বি অ্যামিজার দিয়ে দেবো ইজ। এইবার দেবো কোনটি? আমার লক্ষ্যকে ঘিরে যে কাজটি জড়িয়ে আছে, যে ঘটনাটি, যে ভার্বটি জড়িয়ে সেটি বসাবো, সেটি হলো সফল হওয়া, টু সাকসিড ইন লাইফ। তাহলে বাক্যটি কী হলো? মাই এম ইজ টু সাকসিড ইন লাইফ। এখানে একটি কথা নিয়ম আকারে আমাদের জেনে রাখা দেওয়া ভালো হবে, সেটা হলো এই অ্যামিজার ওয়াজিবের কখনো কখনো সমান অর্থে, যেটাকে আমরা ইজ ইকুয়াল টু আমরা সময় বলি, সমান অর্থে ব্যবহৃত হয়েও থাকে। এই যে আমি বাক্যটি বললাম যে আমার লক্ষ্যটি হলো জীবনে সফল হওয়া, তা আমার লক্ষ্য সমান জীবনে সফল হওয়া। তো সমান জায়গা থেকে বসে গেলো বি অ্যামিজার। তার বাক্যটি কী হয়ে গেলো? মাই এম ইজ, ওই একই রকম, সফল হওয়া, টু সাকসিড ইন লাইফ। এবার আমরা নতুন আলোচনা করি এই বি অ্যামিজারের পরে টু প্লাস ভার্বের আরও 5 রকম ব্যবহার আছে। যে 5 রকম ব্যবহার আমরা শিখতে যাচ্ছি, এই সব ব্যবহারের ক্ষেত্রে অ্যামিজার টু একটি অক্সিলারির মতো ব্যবহার করবে। তখন আমরা অ্যাম ইজ আর অজ ওয়ার প্লাস টুকে মনে করব এটি একটি অক্সিলারি, এবং এটিকে অক্সিলারি মনে করে নিয়েই আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস তৈরি করতে পারবো। আমরা আগামী উদাহরণগুলোতে এটা স্পষ্টভাবে বুঝতে পারবো, সঙ্গে থাকুন। তো 1 নম্বর ব্যবহার হলো অ্যামিজার প্লাস টু এর যে কাজটি ঘটবে বলে ধার্য হয়ে গিয়েছে, ঘটবে বলে ধার্য হয়ে গিয়েছে, ঠিক হয়ে গেছে যে ঘটবে, কিন্তু এখনো ঘটেনি। ধার্য কে করেছে? এই ব্যাপারে বক্তা নিশ্চুপ, বক্তা কিছু বলছে না।
আবার বলি, ঘটনাটা ঘটবে বলে ধার্য হয়েছে। কে ধার্য করেছে এই ব্যাপারে বক্তা যখন নিশ্চুপ, তখন বক্তা ওইখানে অক্সিলারির মতো করে এম ইজ আর অজ ওয়ার প্লাস টুকে ব্যবহার করবে। অর্থাৎ যাকে দিয়ে বাক্য উনি শুরু করবেন, যে নাউন প্রোনাউন দিয়ে বাক্য শুরু করবেন, তার পাশে তিনি এম ইজ আর টু বসাবেন, দিয়ে যে কাজটা বা যে ঘটনাটা ঘটবে বলে ধার্য হয়েছে, সেই কাজটি বা ঘটনাটা বা তার ভার্বটি টু এর পরে, মানে এই টু এর পরে ব্যবহৃত হবে। যেমন ধরে নেওয়া যাক যে আমার কাজটি করার কথা, বা আমি কাজটি করব বলে ঠিক হয়ে আছে, বা আমি কাজটি করব বলে ধার্য হয়ে আছে। আমরা বাংলাতে যেইভাবেই বলার চেষ্টা করি না কেন, এই বাক্যটির মেসেজ কিন্তু একটি হবে। সেটা হলো এই যে কাজটি করা কথা ধার্য হয়ে গিয়েছে। তো এখানে বাক্যটি কোন নাউন প্রোনাউনকে নিয়ে বলা হচ্ছে? আমাকে ঘিরে, তাহলে আই দিয়ে বাক্য শুরু হয়ে গেল। এ আয়ের পরে কি বসে গেল? এম ইজ আর টু বসে গেল, আই অ্যাম টু হয়ে গেল। আমি কোন কাজটা করব? কাজটি করব তো, করা ভার্ব। তো কর্তার পরে ভার্ব ওখানে বসে, প্রেজেন্ট বসে, পাস্ট বসে, প্রেজেন্ট আইএনজি। তো টু এর পরে কোন প্রেজেন্ট বসবে? আই অ্যাম টু ডু হয়ে গেল। ভার্বের পরে অবজেক্ট বসে, দ্য ওয়ার্ক বসে গেল। তাহলে বাক্যটি কী হলো? আই অ্যাম টু ডু দি ওয়ার্ক। নিশ্চয়ই তাহলে এবার বুঝতে পারা গিয়েছে যে আই অ্যাম টু ডু দি ওয়ার্ক মানে কি। আগে যে তিনটি বাক্য, বাংলা বাক্য আমরা বললাম, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক মানে সেই তিনটি বাক্যের মধ্যে যে কোনো একটি বাক্যে হলেও হবে, বা অন্য কোনো রকমে যদি কেউ বলতে চায় সেও বলতে পারে। যেমন এও বলতে পারে যে আমাকে কাজটি করতে হবে। এই ধরনের বাক্য দিয়েও আমরা এটা প্রকাশ করে থাকি যে কাজটি করা অলরেডি ধার্য হয়ে আছে, কিন্তু এখনো করা হয়নি। এবার প্রশ্ন হলো যে এখানে অ্যাম টুর জায়গাতে যদি উইল দিই, তার বাক্যটা কী হবে? আই উইল ডু দি ওয়ার্ক। এই বাক্যটির মানে কি আগের বাক্যটির মতোই হবে? প্রসঙ্গক্রমে কখনো কখনো হতেও পারে। তবে যখন আমি বলবো আই উইল ডু দি ওয়ার্ক, তখন এই ব্যাপারটির ওপরে জোর দেওয়া হলো এই কাজটি যে করার কাজটি যে ধার্য হয়েছে, এই ধার্যটা করেছি কিন্তু আমি নিজেই, অন্য কেউ ধার্য করেনি। আমি করব, আমি ধার্য করেছি, এবং আমার বিশ্বাস যে আমি কাজটি সম্পন্ন করে দিতে পারবো। যখন এই দুটি অর্থ আমার বাক্যের মধ্যে ঢুকে থাকবে, যে সিদ্ধান্ত আমার এবং সম্পূর্ণ করব এটা আমার দৃঢ় বিশ্বাস আমার, তখন কি বলবো? আই উইল ডু দি ওয়ার্ক। 1 নম্বর ব্যবহার আশা করছি বোঝা গেল। এবার 2 নম্বর, বাক্যটা যাকে দিয়ে শুরু হচ্ছে, যে নাউন প্রোনাউন দিয়ে বাক্যটি শুরু হচ্ছে, সেই নাউন প্রোনাউনকে যদি কাজটি করার জন্য আদেশ করা হয়ে থাকে, কে ওটাকে করার জন্য আদেশ করেছে, কে আদেশ করেছে এটা আর বলা হলো না, তখনও কি হবে? এই নাউন প্রোনাউনটার পরে অ্যামিজার প্লাস টু হবে। যে কাজটি করার জন্য ওকে আদেশ দেওয়া হয়েছে সেই ভার্বটি বসবে এই টু এর পর, প্রেজেন্ট ফর্ম রূপে বা বি সহ অন্য কিছু রূপে। যেমন ওই আগের বাক্যটা যে বললাম, আই অ্যাম টু ডু দি ওয়ার্ক, কথাটা মানে এও হতে পারে যে আমাকে কেউ এই কাজটি করার জন্য আদেশ দিয়েছে এবং তার আদেশ অনুসারেই কাজটি আমি করব। আই অ্যাম টু ডু দি ওয়ার্ক। যেমন একটা হেডমাস্টার মশাই একজন ছাত্রকে এটা বলতে পারেন, তোমাকে আগামীকাল আসতে হবে। তাইলে এই বাক্যটা কাকে দিয়ে শুরু হবে? তোমাকে দিয়ে, ইউ হয়ে গেল। ইউর পরে বি মেজরে কী বসে গেল? আর বসে গেল, প্লাস টু বসে গেল, ইউ আর টু। এবারে ইউ কোন কাজটি করবে? ডু কাজটা করবে, তা ডু দি ওয়ার্ক। সরি, স্কুল আসতে হবে বলেছে মনে হয়।
তাহলে ইউ আর টু কাম টু স্কুল। আচ্ছা, 3 নম্বর ব্যবহার। এবার যে নাউন প্রোনাউনকে দিয়ে বাক্যটা শুরু করলাম, সেই নাউন প্রোনাউনের যদি কোনো একটি কাজ করা উচিত হয়, ওর কর্তব্যের মধ্যে পড়ে, তো ওই বসে থাকা নাউনটির কর্তব্যের মধ্যে যে কাজটি পড়ে, সেই ভার্বটিও কি বসবে, ওই অ্যামিজার, এই অ্যামিজার ওয়াইজার প্লাস টু এর পর প্রেজেন্ট ফর্ম বা বি সহ অন্য কিছু রূপে বসবে। যেমন একটা ছাত্রের পড়াশোনাটাই আসল কাজ, এই বাক্যটা যদি বলি, তাহলে এই বাক্যটির মেসেজ হলো এই ছাত্রটার আসল দায়িত্বটা কি, পড়াশুনো করা। তা কাকে দিয়ে বাক্য শুরু করবো, ছাত্রকে দিয়ে, দ্য স্টুডেন্ট। অ্যামিজার ওয়াইজার টু বসে গেল, দ্য স্টুডেন্ট ইজ টু হবে, পড়াশোনা করা হয়ে গেল স্টাডি, দ্য স্টুডেন্ট ইজ টু স্টাডি, বাক্য হয়ে গেল। এবার আমরা 3 নম্বর ব্যবহার শিখে নিয়েছি, আমরা 4 নম্বর ব্যবহারটি এবার শিখব। সেটা হলো এইরকম যে ভাগ্যের লেখা। যখন ভাগ্যের লেখা বোঝাবে, যে ঘটনাটি আমরা বাক্যের মধ্যে উল্লেখ করছি, সেই ঘটনাটি একটা ভাগ্যের লেখা, কপালের ফের, তখন আমরা কি করব, সেখানে অ্যামিজার ওয়াজিবার টু ব্যবহার করব। যেমন আমাদের একদিন মরতে হবে, এই বাক্যটির মেসেজ কোনটা হলো, আমাদের কপালে লিখে আছে যে আমাদের একদিন মরতে হবে, এটাকে লঙ্ঘন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তো কাকে দিয়ে বাক্য শুরু করব, আমাদেরকে দিয়ে, উই দিয়ে বাক্য শুরু হয়ে গেল, অ্যামিজার টু বসে গেল, উই তো কর্তা, আমরাই তো মরবো, কর্তার পরে ভাববে কোন ফর্ম বসে গো, আমরা ইতোমধ্যে শিখেছি প্রেজেন্ট ফর্ম পাস্ট ভার্ব প্রেজেন্ট আইএনজি, টু এর পরে প্রেজেন্ট ফর্ম হবে উই আর টু ডাই, একদিন হয়ে গেল অন ডে। তাহলে পুরো বাক্যটি কী হলো, উই আর টু ডাই অন ডে। এইরকমভাবে আমরা এই বাক্যটা বলতে পারি, আমাদের কপালে আবার সাক্ষাৎ হওয়ার লেখা ছিল, আমাদের কপালে লেখা ছিল যে আমরা আবার মিলিত হব। এই বিরাট বাক্য বলে দিলাম, আমাদের কপালে লেখা ছিল আমরা আবার মিলিত হব। এই মিলিত হওয়া বা সাক্ষাৎ করা ইংরেজি হলো মিট। তো কারা মিলিত হবে, আমরা, তা আমরা তো কর্তা, উই দিয়ে বাক্য শুরু করলাম। এবার অক্সিলারির মতো করে কি বসাবো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ইউর প্লাস টু, যেহেতু অতীতের ব্যাপার, ওয়ার টু হয়ে গেল, উই ওয়ার টু। এবার ভার্ব কি হয়ে গেল, মিট, উই ওয়ার টু মিট, আবার অ্যাগেন। পুরো বাক্যটি কী হয়ে গেল, উই ওয়ার টু মিট অ্যাগেন। এবার শেষ ব্যবহারটি হলো এইরকম যে সিদ্ধান্ত অন্যজনের। আসলে এই যে আমি যে কথাটা বলতে যাচ্ছি, ইতিমধ্যে হয়তো এই ধরনের কথা আগে আলোচিত হয়ে গিয়েছে, ওই আগে যে ব্যবহারগুলো আলোচিত হয়ে গেছে ওরই একটা রূপ আমরা বলতে পারি। এই যে আমরা 5 রকম ব্যবহার বললাম ঠিকই, কিন্তু ওই একটি ব্যবহার ভালো করে বুঝে নিলেই মনে হয় অন্য ব্যবহারগুলোই বুঝতে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই যে আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি, যে সিদ্ধান্ত অন্যজনের, সিদ্ধান্ত কর্তৃপক্ষের কিংবা মালিকের, কিন্তু কাজটি করবে অন্যজন। এই ক্ষেত্রে যাকে দিয়ে মূল বাক্য শুরু হবে, তারপরে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস টু বসাবো। যেমন ধরে নেওয়া যাক, ট্রেনটি সন্ধে 6টায় স্টেশন থেকে ছাড়বে। যে ট্রেনটি কটার সময় ছাড়বে, এই সিদ্ধান্তটা কার, কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তো এই ক্ষেত্রে তাহলে যাকে বাক্য দিয়ে শুরু করব, তার পাশে অক্সিলারির মতো করে কি বসিয়ে দেবো আমরা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস টু বসিয়ে দেবো। তা কাকে বাক্য শুরু করবো, ছাড়বে কে, স্টেশন ত্যাগ করবে কে, ট্রেনটি, তাহলে কর্তা ট্রেন টু হয়ে গেল, দ্য ট্রেন হয়ে গেল।
এবার অক্সিলারির মতো করে দিলাম কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, টু এর মধ্যে ইজ টু, তাতে ট্রেন ইজ টু। এইবার কর্তার পরে কি বসাবো? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা প্রেজেন্ট আইএনজি। তাহলে প্রেজেন্ট ফর্ম হয়ে গেলো লিভ, লিভ জো হয়ে গেল। তাহলে বাক্যটি কত পর্যন্ত এলো? দ্য ট্রেন ইজ টু লিভ। আমরা জানি যে ভার্বের পরে অবজেক্ট বসাতে হয়। তাহলে লিভের অবজেক্ট হলো কি? কি ত্যাগ করলো? ত্যাগ কর, ত্যাগ কর, কী ত্যাগ করবে? স্টেশনটা, স্টেশনটি। তাহলে স্টেশন বসে বাক্যটি কী হলো? দ্য ট্রেন ইজ টু লিভ দ্য স্টেশন। এবার সময়টি যোগ করব, যে বিন্দুবোধক সময়ে ঘটনাটি ঘটে সেটি অ্যাটের পরে বসে। তাহলে অ্যাট 6 PM। তাহলে পুরো বাক্যটি দাঁড়ালো দ্য ট্রেন ইজ টু লিভ দ্য স্টেশন অ্যাট 6 PM। আর একটা উদাহরণ আমরা নিতে পারি যে আমার একটা বিয়ে অনুষ্ঠান আছে ধরে যাক, তো বলছে যে আমার দায়িত্ব পড়েছে যে আমাকে চা পরিবেশন করতে হবে। তো এই বাক্যটা বললাম আমার দায়িত্ব পড়েছে আমাকে চা পরিবেশন করতে হবে, বিরাট বাক্য বললাম। তো এইখানে চা পরিবেশন করবে কে? আমি। সিদ্ধান্তটা কি আমার? সিদ্ধান্ত আমার নয়। এই বিয়েটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য কী কী করতে হবে এ নিয়ে যে কমিটি বৈঠক করেছিল, সে বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত অনুসারে আমাকে চা পরিবেশন করতে হবে। ফলে এইখানে আমরা অক্সিলারি হিসাবে কী করে দেব? অ্যামিজার ওয়াইজার প্লাস টু বসিয়ে দেব। তার কর্তাকে গো আমি চা পরিবেশন করবো, আইকে দিয়ে শুরু করলাম। অক্সিলারি হিসাবে দিলে অ্যাম টু দিলাম, আই অ্যাম টু। এইবার কর্তার পরে ভার্বের কোন বসে? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট আইএনজি। তাহলে প্রেজেন্ট ফর্ম যোগ করলাম। তাহলে এখন পর্যন্ত বাক্যটা কত পর্যন্ত এলো? আই অ্যাম টু সার্ভ। ভার্বের কি বসাতে হয়? অবজেক্ট। অবজেক্ট কোনটা হয়ে গেল? টি, চা। তাহলে সার্ভের সঙ্গে টি যোগ হয়ে গেল। তাহলে বাক্যটি কি দাঁড়ালো? পুরো বাক্যটি হলো আই অ্যাম টু সার্ভ টি। আমাদের আশা করছি 5টি ব্যবহারই আমরা ইতিমধ্যে আলোচনা করে নিলাম, কিন্তু প্যাসিভ ভয়েস আলোচনা করা এখনও হয়নি। আমরা বুঝে নিয়েছি এর আগে যে অ্যামিজার টু এখানে কার মতো কাজ করছে? অক্সিলারির মতো কাজ করছে। তাহলে এই একটা উদাহরণ আমরা নিয়ে নিই যে আই অ্যাম টু সার্ভ টি, SERVE, ভয়েস চেঞ্জ করব। তো এখানে আই অ্যাম টু সার্ভ টি কাকে দিয়ে বাক্য শুরু হয়েছে? আইকে দিয়ে। কেন? সার্ভ এখানে ভার্বে কোন ফর্ম আছে? প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে এটা কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করলে বাক্যটি কাকে দিয়ে শুরু করতে হবে? অবজেক্টকে দিয়ে। অবজেক্ট তাহলে কোনটা হয়ে গেল? টি। টি আগে চলল টি। এইবার অ্যামিজার টু, তো টি এর পরে ইজ টু হবে, টি ইজ টু। অবজেক্টের পরে কী জানি আমরা গো? পাস্ট পার্টিসিপল বসে। কিন্তু যখনই দেখবো যে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম দিয়ে শেষ না হয়ে অন্য কোনো কিছু দিয়ে মূল বাক্যটি শেষ হচ্ছে, তারা কি বসাতে হয়? বি ভার্ব বসাতে হয়, বি অ্যামিজার ওয়াজ ভার্ব বসাতে হয়। টু এর পরে বি অ্যামিজার ওয়াজ ভার্বের মধ্যে কেবল বিকে বসাতে পাওয়া যাবে। তাহলে কি হবে? টু বি হবে। বাক্যটি গোড়া থেকে আসি। কাকে দিয়ে বাক্য শুরু করলাম? অবজেক্টকে দিয়ে। অবজেক্ট কে হয়ে গেল? টি। এরপরে কি দিব? এরপরে অ্যামিজার টু দেবো। কেন? সিদ্ধান্ত অন্যজনের, কাজটি করবে অন্যজন। তাহলে ইজ টু বসে গেল। তাহলে বাক্যটি কত পর্যন্ত হলো? টি ইজ টু। এইবার কি দেবো? ভার্ব দেব। এইবার অবজেক্টটি, অবজেক্টের পরে ভার্ব কোন বসে? পাস্ট পার্টিসিপল। কিন্তু অবজেক্টের পরে যখন দেখব বা যাকে দিয়ে মূল বাক্য শুরু করি না কেন, তারপরে যখন প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম না বসে অন্য কেউ বসতে আসবে, আমরা কি দেবো? বি ভার্ব দেব। তাহলে ইজ টুর পরে কে বসতে আসছিল? পাস্ট পার্টিসিপল, কারণ অবজেক্ট আছে আগে টিটা। তাহলে বি লেগে যাবে, পাস্ট পার্টিসিপল সার্ভড। তাহলে বাক্যটি কী হবে? টি ইজ টু বি সার্ভড। প্যাসিভ ভাষা কর্তা কী সব বসে? বাইয়ের পরে বসে। তাহলে বাই মি। এখানে আর একটা মজার বাক্য করি। ধরে নেওয়া যাক যে ভৌমিক এবং প্রিয়ঙ্কার বিয়ে হবে বলে ধার্য হয়ে আছে। বাক্যটা কি বললাম? ভৌমিক এবং প্রিয়ঙ্কার
বিয়ে হবে বলে ধার্য হয়ে আছে। তো ধার্য হয়ে আছে বোঝাতে কী দিই, যাকে দিয়ে বাক্য শুরু করি তার পাশে আমরা ওই অক্সিলারির মতো করে এম, ইজ, আর, ওয়াজিবের প্লাস টু ব্যবহার করব। তাহলে বিয়ে করা ইংরেজি ম্যারি, MARRY। এইবার তো কর্তাকে কে কে হলো, কে কে বিয়ে করবে? ভৌমিক এবং প্রিয়াঙ্কা। কর্তাতে বাক্য শুরু, ভৌমিক অ্যান্ড প্রিয়াঙ্কা বসে গেল। তারপরে কী দেবো? আমি R2 দিয়ে দিলাম। তাহলে বাক্যটা কত পর্যন্ত গড়ালো? ভৌমিক অ্যান্ড প্রিয়াঙ্কা আর ট্রু। এইবার ভৌমিক এবং প্রিয়াঙ্কাকে যদি কর্তা মনে করি, তাহলে ওরা কি কাজ করবে গো? বিয়ে করবে। তো কর্তার পাশে ভার্ব কোনো বসে? প্রেজেন্ট বা পাস্ট বা প্রেজেন্ট আইনজি। টু এর পরে প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে ম্যারি বসে দিলাম। বাক্যটা কী দাঁড়ালো? ভৌমিক অ্যান্ড প্রিয়াঙ্কা আর টু ম্যারি। এইবার এই বাক্যটাকে নিয়ে আর একটু মজার কথা, তো যারা বিয়ে করে তারা তো ম্যারি ভাবে কর্তা হয়। আবার ম্যারি মানে কিন্তু বিয়ে দেওয়াও হয়, ম্যারি অফ। তাহলে কি হলো যে ভৌমিক আর প্রিয়ঙ্কা ম্যারি ভার্বের অবজেক্ট হতে পারে। এই অর্থ ম্যারি ভার্বের অবজেক্ট হতে পারে যে ভৌমিককে বিয়ে করবে প্রিয়ঙ্কা আর প্রিয়ঙ্কাকে বিয়ে করবে ভৌমিক। তো ভৌমিককে যদি কর্তা করি তাহলে প্রিয়ঙ্কা হবে ম্যারি ভার্বের অবজেক্ট, আর যদি প্রিয়ঙ্কাকে কর্তা করি তাহলে ভৌমিক হয়ে যাবে অবজেক্ট। আবার রিপিট করছি, ভৌমিককে যদি ম্যারি ভার্বের কর্তা ধরি, ভৌমিক কাকে বিয়ে করবে? প্রিয়ঙ্কাকে, তাহলে প্রিয়ঙ্কা হবে অবজেক্ট। আবার প্রিয়ঙ্কাকে যদি ম্যারি ভার্বের কর্তা ধরি তাহলে ভৌমিক হয়ে যাবে অবজেক্ট। তাহলে দেখা গেল যে যারা বিয়ে করে তারা একধারে ম্যারি ভার্বের কর্তাও হয়, ম্যারি ভার্বের অবজেক্টও হয়। তাহলে এই যে বললাম প্রিয়ঙ্কা এবং ভৌমিক, যারাকে এর আগের বাক্যে আমি কর্তারূপে বসিয়ে বাক্যটা করেছি, তারাকে কী রূপে বসিয়েও বাক্য শুরু করতে পারি? অবজেক্টের জায়গাতে বসিয়েও বাক্য শুরু করতে পারি। তো এবার আমরা অবজেক্টের জায়গাতে বসিয়ে বাক্যটা শুরু করি। তাহলে কী দাঁড়ালো? অবজেক্ট বসিয়ে দিলাম ভৌমিক অ্যান্ড প্রিয়ঙ্কা, অবজেক্ট বসে গেল। ভৌমিক অ্যান্ড প্রিয়ঙ্কা অবজেক্ট বসে গেল। এইবার কী দেবো? ওদের বিয়েটা ধার্য হয়ে আছে, ফলে ওদের পরে তো আমি আর ওয়াজ প্লাস টু বসাতে হবে। আমরা দুজন বসে আছে, বহু বচন, R2 দিলাম। তাহলে বাক্যটা কত পর্যন্ত এলো? ভৌমিক অ্যান্ড প্রিয়ঙ্কা আর ট্রু হয়ে গেল। এইবার ভৌমিক অ্যান্ড প্রিয়ঙ্কাকে আমরা কী ধরেছি? অবজেক্ট ধরেছি। অবজেক্ট দিয়ে বাক্য শুরু করলে ভার্বের কোন ফর্ম বসাতে হয় গো? পাস্ট পার্টিসিপল বসাতে হয়। আবার বলি, অবজেক্ট দিয়ে বাক্য শুরু করলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে বাক্যটা শেষ করতে হয়। আমরা ইতিমধ্যে বহুবারই শিখে নিয়েছি যে যাকে দিয়ে বাক্য শুরু করবো সেটা যদি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম নয়, অন্য কিছু হয়, ওরা একটা অ্যামিজার ওয়াজিবার বসিয়ে দিতে হবে। তাহলে বি অ্যামিজার বসবে, টু এর পরে কী বসে? বি বসে। তাহলে গেলো টু বি ম্যারিড। তাহলে পুরো বাক্যটি কী হলো? ভৌমিক অ্যান্ড প্রিয়ঙ্কা আর টু বি ম্যারিড। এইভাবেই আমরা যে অক্সিলারির মতো করে R2কে বসালাম, সেগুলোর সম্ভব হলে প্যাসিভ ভয়েস করা যাবে যদি ভার্বগুলি ভিটি বা ট্যানজেটিভ ভার্ব হয়। আজকের মতো আলোচনা শেষ করছি। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে মন্তব্য আশা করছি। ধন্যবাদ।